হ্যালো ইনভেস্টর্স, ওয়েলকাম টু বিনিয়োগ শিক্ষা। রিসেন্টলি আমাদের স্টক মার্কেট লিস্টেড একটি খুবই পরিচিত ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড তাদের 6 মাসিক যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে সেটা পাবলিশ করছে। বাট তাদের সেই স্টেটমেন্টের মধ্যে ডিটেলসে কি ধরনের খুঁটিনাটি আছে সেটা নিয়ে আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি। তাদের ইপিএস দেখা গেছে যে একটা সুন্দর ডিসেন্ট গেইন আসছে, বাট এই গেইনের আসল রহস্যটা কি সেটাকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করবো আজকে। ইস্টার্ন ব্যাংক, যেটা টিকার হচ্ছে ইবিএল, এটা তাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টটা পাবলিশ করছে হচ্ছে তাদের 30 জুন 2026 পর্যন্ত যে সময়টা ছিল সেটার, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে 30 জুন পর্যন্ত সময়ের মধ্যে তারা যে ব্যবসাটা করছে সেটার একটা স্ন্যাপশট হিসেবে এই স্টেটমেন্টটা পাবলিশ করছে। সো এক নজরে যদি আমরা দেখি তাহলে তাদের যে হেডলাইন যে সংখ্যাটা আছে সেটা খুবই ভালো, কিন্তু তাদের যে ভিত্তিটা আছে সেটা একটু দুর্বল। কেন সেটা দুর্বল সেটাকে আমরা এখন বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা দেখতে পারবো যে তাদের যে নিট মুনাফা অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স আছে সেটা হচ্ছে 438.9 কোটি টাকা। সেটা 24.9% বেশি, অর্থাৎ অলমোস্ট 25% বেশি 2025 সালের থেকে। আর তাদের যে ইপিএস আছে সেটা হচ্ছে 2 টাকা 67 পয়সা। এটা 2025 সালে থাকা ইপিএস এর পরিমাণ 2 টাকা 14 পয়সার থেকে একটা খুবই ডিসেন্ট ইনক্রিজ। বাট আমরা যদি একটু ডিপে লক্ষ্য করি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, তাহলে আমরা দেখতে পাবো যে তাদের নেট ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ যেই ইনকামটা তারা লোন দেওয়ার পরে লোনের থেকে ডিপোজিটরদেরকে তাদের ইন্টারেস্ট ফেরত দেওয়ার পরে যেই টাকাটা রাখে সেটা হচ্ছে 184.2 কোটি টাকা, যেটা হচ্ছে 61.4% কম 2025 সালের থেকে। আর এই নেট ইন্টারেস্ট ইনকাম এটাই হচ্ছে একটা ব্যাংকের কোর যে ব্যাংকিং ফেসিলিটিস সেইটা থেকে আসা ইনকাম। সো একটা ডিসেন্ট পোর্শন কিন্তু তারা তাদের যে কোর ব্যাংকিং ফেসিলিটিস আছে সেটা থেকে না এনে অন্য কোনোভাবে সেটাকে আনার চেষ্টা করছে। অর্থাৎ আমরা বলতে পারি যে তাদের যেই কোর ব্যাংকিং ফেসিলিটিস আছে সেটা থেকে তারা সামান্য ডাইভার্ট হয়ে অন্য কোনো খাত বা বিনিয়োগের মাধ্যমে তাদের আর্নিংসটাকে বৃদ্ধি করছে। তারপরে যদি আমরা লক্ষ্য করি তাদের এনপিএল রেশিও, সেটা 2.42% 2025 সালে ছিল, সেটাই থেকে বেড়ে বর্তমানে হয়ে আসছে 3.24%। অর্থাৎ এই যে তাদের এনপিএল এর যে রেশিওটা ছিল সেটা দেখতে খুবই কম মনে হলেও প্রায় 0.9%-এর মতো বৃদ্ধি পেয়েছে। সো এই যে বৃদ্ধিটা আসলো সেটা ওভারঅল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের থেকে খুবই কম, অর্থাৎ এটা একটা ভালো পজিশনে আছে। বাট আমাদেরকে নজর রাখতে হবে যেন এই রেশিওটা খুব একটা বৃদ্ধি না পেয়ে যায়, স্পেশালি যদি এটা উপরের দিকে যে 5, 6 অথবা 7-এর দিকে চলে যায় তাহলে কিন্তু আমাদেরকে খুবই কশাস হয়ে যেতে হবে। এবং কশাস হওয়ার কিন্তু বেশ কিছু কারণও আমরা পরবর্তী কিছু স্লাইডের মধ্যে দেখতে পাবো। আমরা যদি লক্ষ্য করি তাদের যে মূল ব্যাংকিং আয় আছে অর্থাৎ নেট ইন্টারেস্ট ইনকাম আছে সেটা হচ্ছে 61% ড্রপ করছে 2025 সালের থেকে। 2025 সালে যেখানে তাদের নেট ইন্টারেস্ট ইনকাম ছিল 477.2 কোটি টাকা, সেখান থেকে 2026 সালে এসে তাদের যে নেট ইন্টারেস্ট ইনকামটা আছে সেটা নেমে গেছে 184.2 কোটি টাকায়, অর্থাৎ প্রায় একটা 60+%-এর ড্রপ। কিন্তু আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এত বড় একটা ড্রপ কেন আসলো ইন্টারেস্ট ইনকামের মধ্যে। সো সেটার কারণটা হচ্ছে তাদের যে ইন্টারেস্টের আয়টা আছে সেটা কিন্তু অপরিবর্তিত আছে, অর্থাৎ 2025 সালে তাদের নেট ইন্টারেস্ট ইন্টারেস্ট আয় ছিল যেটা, মানে তারা লোন দেওয়ার পরে লোন থেকে যে ইন্টারেস্টটা পাইছে সেটা হচ্ছে 386.8 কোটি। আর 2026 সালে তারা একই সময়ে যে ইন্টারেস্ট আয়টা পাইছে সেটা হচ্ছে 2350 কোটি। সো যেটা অলমোস্ট সেমই বলা যায়, মাত্র 1.4%-এর একটা ইন্টারেস্টের ইনকামের ফল হয়েছে। বাট তাদের যে ইন্টারেস্ট ব্যয়, অর্থাৎ তাদের যেই ফান্ডগুলা আনার জন্য যে ডিপোজিটরদেরকে যেই পরিমাণ ইন্টারেস্ট অর্থাৎ ইন্টারেস্ট রেট দিতে হয়েছে সেটার পরিমাণ বেড়ে খুব একটা সিগনিফিকেন্ট লেভেলে জাম্প দিছে, অর্থাৎ
9 কোটি টাকা, যেখানে তাদের 2025 সালে ইন্টারেস্টের জন্য ব্যয় করা হইতো, সেখানে তাদের ব্যয় করা হয়েছে 2168.9 কোটি টাকা। সো এই যে ইন্টারেস্টের রেটটা যে জাম্প করছে, তাদের ডিপোজিটরদেরকে যে বেশি পরিমাণ ইন্টারেস্ট দেওয়া লাগছে, সেই কারণে তাদের এই নেট ইন্টারেস্ট ইনকামটা ফল করছে। যদিও তাদের ইন্টারেস্ট ইনকাম কিন্তু একটা অলমোস্ট স্টেবল পর্যায়ে আছে, কিন্তু তাদের এই ফান্ডটাকে আনার জন্য, অর্থাৎ ডিপোজিটরদেরকে যেহেতু একটা এক্সট্রা অ্যামাউন্ট পে করা লাগছে, সেহেতু তাদের নেট ইন্টারেস্ট ইনকাম যেটা আছে সেটা কম হয়েছে। তাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তাদের আমানতের পরিমাণ বাড়লেও তাদের ঋণ প্রদানের পরিমাণ খুবই কমছে। অর্থাৎ তাদের যেই টোটাল লোনসের সংখ্যা আছে, সেটা 2025 সালে ছিল 47,954.7 কোটি টাকা। আর 2026 সালে এসে সেটা ফল করছে হচ্ছে 46,866.8 কোটি টাকায়। বাট তাদের যে ডিপোজিটের পরিমাণটা আছে, টোটাল ডিপোজিট, সেটা 2025 সালে ছিল 55,601 কোটি টাকা, এবং সেটা বেড়ে 2026 সালে হয়েছে 60,768 কোটি টাকা। অর্থাৎ তাদের ডিপোজিটের পরিমাণ কিন্তু গ্রোথ আছে, কিন্তু তাদের যে লোনসের পরিমাণটা, তারা যে লোনস গুলো ডিস্ট্রিবিউট করতো, সেই লোনস ডিস্ট্রিবিউশনের পরিমাণটা সম্ভবত কিছুটা ফল আসছে। এই কারণে তাদের লোনস এর দেওয়ার পরিমাণ 2.3% কমছে। অথচ তাদের যে ডিপোজিট দেওয়ার পরিমাণটা, অর্থাৎ ডিপোজিট রাখার পরিমাণটা, গ্রাহকরা ইবিএল এর মধ্যে টাকা রাখছে, সেটার পরিমাণ বেড়ে 9.3% বাড়ছে। অর্থাৎ এই বাড়তি টাকা দিয়ে তারা কি করছে, এই যে ঋণ দেওয়া, অর্থাৎ তাদের যে লোন দেওয়ার ব্যাংকিং মেইন ফেসিলিটিসটা ছিল, সেটার দিকে তারা ফোকাস একটু কমিয়ে দিয়ে সেটাকে সরকারি ট্রেজারিজ বা সিকিউরিটিজ এর মধ্যে রাখছে। এখানে আমরা যদি দেখি যে তাদের মোট যে বিনিয়োগটা আছে, ট্রেজারি বিলস, অর্থাৎ ট্রেজারি বিলস, বন্ডস অথবা সরকারি যে সিকিউরিটিস আছে, সেগুলোর মধ্যে বিনিয়োগের পরিমাণ 2025 সালে ছিল 21,658 কোটি টাকা, সেটা বাইরে 2026 সালে হয়েছে 28,384 কোটি টাকা। সো এই বিনিয়োগের পরিমাণটা বাড়ছে হচ্ছে 31.1%, অর্থাৎ মোট সম্পদের প্রায় 1/3 এখন তারা এই ট্রেজারি সিকিউরিটিজ এর মধ্যে, অর্থাৎ সরকারি ট্রেজারি বন্ডের মধ্যে রেখে দিয়েছে। এটা একটা খুবই নিরাপদ বিনিয়োগ, কিন্তু তাদের যে কোর ব্যাংকিং ফেসিলিটিস আছে, সেটার থেকে ফান্ডটাকে বর্তমানে ডাইভার্ট করে নিয়ে এসে এই সরকারি ট্রেজারিস এর মধ্যে ইনভেস্ট করা হয়েছে। আর বিনিয়োগ থেকে এই সরকারি ট্রেজারি বিলস, বন্ডস, এগুলোর মধ্যে বিনিয়োগ থেকে তাদের আয় বেড়েছে 61.5%, যেখানে 2025 সালে তাদের আয় ছিল হচ্ছে 446 কোটি টাকা, সেখান থেকে সেটা বেড়ে হয়েছে 1,131.9 কোটি টাকা। সো বোঝাই যাচ্ছে যে তাদের ইন্টারেস্ট রেটটা, যেহেতু ট্রেজারি বিলের এখনো খুব একটা ফল করে নাই, একটা খুবই ভালো পজিশনে আছে। ইস্টার্ন ব্যাংক এই ডিসিশনটা নিছে যে তাদের রিস্ক ইনভেস্টমেন্টে যাওয়ার চেয়ে তারা ব্যাংকিং, তাদের কোর ব্যাংকিং ফ্যাসিলিটিস এর চেয়ে তারা এই সরকারি ট্রেজারিজ এর মধ্যে, যেটাকে আমরা রিস্ক ফ্রি রিটার্ন বলি, সেই খাতে বিনিয়োগ করে একটা স্টেবল রিটার্ন আনার চেষ্টা করছে। কিন্তু তাদের কিছু কনসার্নের বিষয়ের মধ্যে আছে ক্লাসিফাইড লোনস। তাদের যেই এনপিএল রেশিওটা ছিল, সেটা 2025-এ ছিল 2.4%, 2026-এ এসে সেটা হচ্ছে 3.2%। আর তার চেয়ে বড় একটা খুবই চিন্তার বিষয় হচ্ছে তাদের যে সাবস্ট্যান্ডার্ড লোন, অর্থাৎ ক্লাসিফাইড লোনের মধ্যে যে সাবস্ট্যান্ডার্ড, যেগুলা নাকি এখনো পর্যন্ত ক্লাসিফাইড হয়ে এনপিএল এ যায় নাই, বাট সাবস্ট্যান্ডার্ড, অর্থাৎ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চেয়ে কিছুটা নিম্নমানের হয়ে গেছে, সেগুলার পরিমাণ একটা হিউজ পরিমাণ বৃদ্ধি পাইছে। 2025 সালে যেখানে সাবস্ট্যান্ডার্ড লোনের পরিমাণ ছিল 108.1 কোটি টাকা, সেটা বেড়ে হয়ে গেছে 597.9 কোটি, অর্থাৎ অলমোস্ট একটা 5x 6x বলা যায়। সো আমাদেরকে খুবই একটা কনসার্ন এর সঙ্গে এটার উপরে একটা নজর রাখতে হবে, কারণ এই সাবস্ট্যান্ডার্ড লোনগুলো কিন্তু যদি ঠিক
টাইম মতো তারা পেমেন্ট না করে তাহলে কিন্তু সেগুলো ক্লাসিফাইড হয়ে এনপিএল এ রূপান্তর হবে। সো এটাকে একটা খুবই কশাসলি আমাদেরকে মনিটর করতে হবে। অ্যাটলিস্ট আমাদের নেক্সট যে থার্ড কোয়ার্টারটা আছে সেই থার্ড কোয়ার্টারের মধ্যে যদি এই সাবস্ট্যান্ডার্ড লোনগুলোর পরিমাণের কিছু পরিবর্তন অর্থাৎ ডিক্রিজ আসে তাহলে আমরা একটা নিশ্চিন্তে এই ব্যাংকের মধ্যে একটু বিনিয়োগ করার কথা চিন্তা করতে পারি। বাট এইভাবে যদি তাদের যে সাবস্ট্যান্ডার্ড লোনের পরিমাণ আছে সেটা যদি বৃদ্ধি পেতে থাকে কন্টিনিউয়াসলি তাহলে কিন্তু আমাদেরকে একটা কশাস চিন্তা ভাবনা করতে হবে। কারণ এই সাবস্ট্যান্ডার্ড লোন আর এনপিএল এগুলো বৃদ্ধি পেলেই ব্যাংক কিন্তু পরে আর ডিভিডেন্ড দিতে সমস্যা হবে। আর ডিভিডেন্ড যদি দিতে না পারে তাহলে স্টকের প্রাইস কিন্তু ফল করা একটা এক্সপেক্টেড বিষয়। তাদের যে প্রভিশনিং নীতিতে আছে সেটার মধ্যেও কিন্তু চেঞ্জেস আসছে। কারণ এনপিএল বাড়লেও তাদের প্রভিশনিং এর পরিমাণ কিন্তু কমছে। ঋণের বিপরীতে তাদের সাধারণ প্রভিশনিং যেখানে 2025 সালে ছিল 79 কোটি টাকা, সেখান থেকে সেটা 2026 সালে রাখা হয়েছে মাত্র 16.9 কোটি টাকা। কিন্তু তাদের মোট প্রভিশনের যে পিএনএলটা আছে সেই পিএনএলটা হচ্ছে 297.6 কোটি টাকা ছিল 2025 সালে, সেটা কমে 2026 সালে করা হয়েছে 149.1 কোটি টাকা। অর্থাৎ সাধারণ প্রভিশন কমানো হয়েছে প্রায় 79%। কমানোর পরে মুনাফা সামান্য বাড়ছে, অর্থাৎ মুনাফাটা একটু বেশি দেখা গেছে। কিন্তু বাড়তি এনপিএল এর সাথে এই প্রবণতাটা কিন্তু সামঞ্জস্য না, কারণ এনপিএল যেহেতু বাড়ছে তারা প্রভিশনটা রাখার পরিমাণটাও বাড়ার কথা ছিল, কিন্তু সেই পরিমাণ প্রভিশন রাখা হয় নাই। সো এই কারণে একটুখানি অ্যাডজাস্ট করে ইপিএসটা একটু বেশি দেখা যাচ্ছে। থার্ড এবং ফোর্থ কোয়ার্টারে তারা যদি এটাকে অ্যাডজাস্ট করে তাহলে একটু ইপিএস সামান্য পরিমাণ তারতম্য হতে পারে। সো উল্লেখযোগ্য যে বিষয়গুলো আছে, তো তাদের বিলস প্রদানের যেই পরিমাণটা ছিল সেটা কিন্তু সিগনিফিকেন্ট হারে বৃদ্ধি পাইছে। কারণ যেখানে 151 কোটি টাকা তারা 2025 সালে বিল পে করছে, সেখানে তাদেরকে বিল পে করা হয়েছে 1592.8 কোটি টাকা। হতে পারে এটা একটা ওয়ান অফ পেমেন্টের কারণে হয়েছে, অথবা কোনো একটা আনএক্সপেক্টেড বিল যেটা তারা পে করছে সেটার কারণে এই বিল প্রদানের পরিমাণটা বৃদ্ধি পাইছে। সো এটার প্রতি আমাদেরকে একটু কশাস নজর রাখতে হবে। যদি এই ধরনের বিলস প্রদানের ট্রেন্ড হিসেবে যদি পরবর্তী কোয়ার্টারেও দেখা যায় তাহলে তাদের ইপিএস এ কিন্তু সামান্য প্রভাব পড়তেও পারে। তাদের অফ ব্যালেন্স শিটের এক্সপোজার বাড়ছে, অর্থাৎ তাদের এলসি গ্যারান্টি এবং ট্রেড লাইসেন্স ফাইন্যান্সের জন্য যেই এক্সপোজার গুলো ছিল সেটা 4.7% বৃদ্ধি পাইছে। অর্থাৎ বর্তমানে ইবিএল তাদের যে ব্যাংক গ্যারান্টিটা আছে সেই ব্যাংক গ্যারান্টি গুলা একটু এক্সপোজার বাড়াচ্ছে। তাদের ক্রেডিট রেটিং এখন খুবই ভালো পর্যায়ে আছে, দীর্ঘমেয়াদীতে AAA রেটেড, এটা হচ্ছে সর্বোচ্চ রেটেড। আর শর্ট টার্মের মধ্যে ST1 যেটা ক্র্যাব দ্বারা নিশ্চিত করা হয়েছে। সো ক্রেডিট রেটিং অপরিবর্তিত আছে এবং এটা টপ কোয়ালিটিতে আছে। আর এর সলভেন্সি রেশিও এবং অন্যান্য যেসব ওভারঅল ফাইন্যান্সিয়াল যে পজিশনগুলো আছে সেগুলো একটা ভালো পজিশনে থাকার ইঙ্গিত এটা। আর তাদের ফরেন কারেন্সি এক্সচেঞ্জের মধ্যে সামান্য পরিমাণ লস দেখা গেছে, মেইনলি এটা টাকার ডিভ্যালুয়েশনের জন্য হয়েছে। সো সেটা তেমন মেজর কোনো ইস্যু বর্তমানে মনে হচ্ছে না। সো ফাইনাল থটস কি? আমার ফাইনাল থটস হচ্ছে, যেহেতু প্রফিট ইনক্রিজড হয়েছে কিন্তু তাদের মূল যে ব্যবসাটা ছিল সেই ব্যবসার কারণে নয়, তাদের ট্রেজারি বন্ডে বিনিয়োগের কারণে হয়েছে। সো এই বিষয়টাকে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে যদি ট্রেজারি বিল বা বন্ডে ফিউচারে ইন্টারেস্ট রেট ফল করতে থাকে তাহলে কিন্তু তাদের এই ট্রেজারি বিল বন্ডস থেকে টাকা বের করে নিয়ে তারপরে লোনস ডিস্ট্রিবিউট করতে হবে। সেক্ষেত্রে তাদের মেবি তাদের যে কস্টটা আছে ফান্ড অ্যাকোয়ার করা সেটা বৃদ্ধি পেতেও পারে। আর যদি বৃদ্ধি পায় তাহলে তাদের ইপিএস এর পরিমাণে সামান্য পরিবর্তন আসবে, অর্থাৎ কিছুটা কমেও আসতে পারে। সো নগদ প্রবাহ আর লিকুইডিটির পরিমাণ কিন্তু ইবিএল এর বর্তমানে সেকেন্ড কোয়ার্টারে একটু কম দেখাচ্ছে। এই ট্রেন্ড যদি আগামী কয়েক প্রান্তিকে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আমাদেরকে আরো গভীরভাবে এটার দিকে একটু নজর রাখতে হবে। সো ফাইনালি বলা যাচ্ছে যে তাদের মেইন যে প্রভিশনিংটা আছে সেটা যদি স্বাভাবিক করা হয় এবং তাদের যে ঋণ প্রবৃদ্ধি পুনরায় শুরু করা
যায় কিনা সেটার উপর নির্ভর করে আমরা পরবর্তীতে থার্ড কোয়ার্টারের উপর বেসিস করে আমরা পজিশন ক্রিয়েট করা অথবা চাইলে তাকে বাই করতে পারি। যেহেতু ইবিএল একটা মোটামুটি ভালো মানের ব্যাংক এবং অলমোস্ট আমার হিসাব অনুযায়ী এটা বাংলাদেশের টপ 5 ব্যাংকস এর মধ্যে আছে। সো তারা যদিও এই বছর মেবি তারা ক্যাশ ডিভিডেন্ড দিতে পারবে না, তবে তাদের যে ইপিএস এর গ্রোথ এবং যে বর্তমান পজিশন আছে সেই হারে তাদের ডিভিডেন্ড স্টক ডিভিডেন্ড দিতে পারার সম্ভাবনা খুবই বেশি। সো এই সেকেন্ড কোয়ার্টারে তেমন একটা কশাস না হয়েও আমরা যদি ইবিএল বর্তমানে হোল্ড করা অবস্থায় থাকে তাহলে আমরা অবশ্যই পর্যবেক্ষণ করতে পারি। তেমন কোনো মেজর কোনো ইস্যুস বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। বাট যদি থার্ড অ্যান্ড ফোর্থ কোয়ার্টারেও যদি আমরা এই ধরনের ট্রেন্ড দেখতে থাকি যে তাদের এনপিএল এর পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের লিকুইড ক্যাশের পরিমাণটা কমতে থাকছে, তাহলে আমাদেরকে রিএভালুয়েট করার জন্য পরবর্তী কোয়ার্টারে ডিসিশন নিতে হবে। সো আজকের এই ভিডিওটা এতটুকুই। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে রিপ্লাইতে অথবা কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওতে দেখার আমন্ত্রণ রইলো। ধন্যবাদ।